শুভেচ্ছা আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন হচ্ছে সারা দেশে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে পালিত হচ্ছে এই শোক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সবাইকে কালো ব্যাজ ধারণ করতে বলা হলেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। কালো ব্যাজ পড়েছেন প্রায় সব জেলার সরকারি কর্মকর্তা কর্মচারীরা। রংপুরে বেশিরভাগ কর্মক্ষেত্রে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ধর্মীয় উপাসনালয়ে হয়েছে দোয়া প্রার্থনা। কালো ব্যাজ ধারণ করছি আমরা এবং আমাদের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য যে উপাসনালয়গুলো আছে আমাদের মন্দির, গির্জা, প্যাগোডা, ওখানে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে। সিলেটেও কালো ব্যাজ পড়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি। ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন কালো ব্যাজ ধারণ ও দোয়া প্রার্থনা ছাড়া অন্য কোনো নির্দেশনা পাননি তারা। আমরা যে এটা পেয়েছি, প্রজ্ঞাপনটা পেয়েছি, সেখানে মানে রাষ্ট্রীয় শোক হিসেবে দোয়া, বিশেষ দোয়া, তারপরে হচ্ছে মসজিদ, মন্দির এবং অন্যান্য উপাসনালয়ের হচ্ছে বিশেষ প্রার্থনা আর কালো ব্যাজ ধারণ। রাজশাহীতেও বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনায় শোক পালন হচ্ছে। ময়মনসিংহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকাও উত্তোলন করা হয়েছে। জেলা পরিষদ, নগর ভবন সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ পরে কর্মস্থলে যোগ দিয়েছেন। কুমিল্লায় জেলা পরিষদ কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হলেও অন্যান্য প্রতিষ্ঠানে ছিল স্বাভাবিক। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের উদ্যোগে রাষ্ট্রীয় শোক পালন হয়েছে। এছাড়া পাবনাতেও দেখা গেছে একই চিত্র। মসজিদ, মন্দির, গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কারফিউর 11তম দিনে বিভাগীয় জেলা শহরগুলোয় বেড়েছে যান চলাচল। স্বাভাবিক হয়ে আসছে জনজীবন। সড়ক মহাসড়ক ফিরছে পুরনো রূপে। সরকারি বেসরকারি সব অফিস খোলা থাকায় রাস্তায় যানবাহনের চাপ বেশি, বাড়ছে যানজটও। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, ময়মনসিংহ, রংপুর সহ বিভাগের জেলাগুলোয় বিভিন্ন মেয়াদের সময়সীমায় কারফিউ শিথিল রাখা হয়েছে। দিনের প্রায় পুরোটাই কারফিউ মুক্ত থাকায় মহানগর সহ আশপাশের এলাকায় লোকজনের চলাচল এবং যানবাহনের সংখ্যা আরও বেড়েছে। সড়ক মহাসড়কগুলোয় দূরপাল্লা, আন্তজেলা ও উপজেলা রুটে বাস ছেড়ে যাচ্ছে। যাত্রীদের ভিড়ও বেড়েছে। সপ্তাহের ব্যস্ততম কর্মদিবসে খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী। এছাড়া বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর। দর্শক, আমরা কারফিউ শিথিল পরিস্থিতির খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রাজশাহীতে যেতে চাই, সেখানে আছেন তারেক মাহমুদ। তারেক, শিথিল সময়ে কতটা স্বাভাবিক দেখছেন জনজীবন? সড়ক মহাসড়কে যান চলাচলের কি অবস্থা? সড়ক মহাসড়কে যান চলাচল কিন্তু একদমই স্বাভাবিক এবং সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল। এই সময়টুকু কিন্তু রাজশাহীতে আমি যতটুকু দেখছি যে স্বাভাবিকভাবে যে যান চলাচল, মানুষের যে চলাচল সেটি চলছে। অফিস আদালত খোলা রয়েছে এবং যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে রাজশাহীতে সকল ব্যবসা প্রতিষ্ঠানই খোলা রয়েছে। বলা যায় যে স্বাভাবিক জীবনযাত্রা। এবং তবে এই যতটুকু দেখতে পাচ্ছি যে বাজারহাটে মানুষজনের যে চলাচল সেটি কিন্তু দুপুরের দিকে এবং সকালের দিকে কিন্তু সবথেকে বেশি, এবং বিকেলের দিকে বিশেষ করে যারা অফিসগামী মানুষজন রয়েছে তারা অফিস থেকে তাদের যে কার্যক্রম শেষ করে, অফিস শেষ করে তা অনেকে কিন্তু বাইরে বের হয়েছেন, অনেকে বাসায় ফিরেছেন এবং অনেকে বাড়ির বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো সেরে কিন্তু এখনও বাসায় যাচ্ছেন, আমি তেমনটি দেখতে পাচ্ছি। তবে রাজশাহীতে যেহেতু শিক্ষার্থী নেই, শিক্ষার্থী এই রাজশাহী মহানগরীতে কিন্তু জনসংখ্যার একটি অন্যতম যে শিক্ষার্থীরা তারা না থাকায় কিন্তু যতটুকু দেখতে পাচ্ছি যে খেটে খাওয়া যারা রিক্সা চালক, অটো চালক রয়েছে এবং দিনমজুর রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের যে আয় সেটি কিন্তু অনেকাংশে কমেছে। তারা তেমনটি কিন্তু বলছিলেন। আগে যে ভাড়া পেতেন তারা এখন কিন্তু সে ভাড়াটুকু পাচ্ছেন না। তবে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে যান চলাচল সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। এই যে মহানগরীর ভেতরে ছোটোখাটো অটোরিকশা সহ যে
আন্তগামী যে বাস রয়েছে জেলা এবং আন্তজেলার সেই বাসগুলো কিন্তু চলাচল করছে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তৎপর রয়েছেন। প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল সেটি থাকছে। তবে সকালের দিকে এবং দিনে কিন্তু যে টহল সেটি কম থাকলেও সন্ধ্যা বাড়ার সাথে সাথে রাজশাহীতে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা টহল এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে নজরদারি সেটি কিন্তু রয়েছে। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা এবার একটু নারায়ণগঞ্জের খবর জানবো আমির হোসেন স্মিথের কাছ থেকে। স্মিথ, কতটা কর্মব্যস্ততা দেখছেন নগর জীবনে? অফিস আদালতে মানুষের উপস্থিতি কেমন? লোপা, যে নারায়ণগঞ্জের যে সহিংসতার কারণে যে স্থবিরতা দেখা দিয়েছিল সেটি কিন্তু সেনাবাহিনী নামার পর থেকে কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করেছে এবং এখন পর্যন্ত কিন্তু নারায়ণগঞ্জে যে আজকের যেই যানবাহন বা গণপরিবহন চলাচল করছে সেটি কিন্তু গত কয়েকদিনের তুলনায় বেশি আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আমার পেছনের অংশ একটু দেখাতে চাই যে আজকে কিন্তু চাষারার যে পয়েন্ট সেটিতে কিন্তু অনেকটা যানজট আমরা দেখতে পাচ্ছি, যে সকাল থেকেই কিন্তু সেই যানবাহনের চাপ অনেকটা বেড়েছে, গণপরিবহন বেড়েছে, মানুষের কর্মব্যস্ততাও বেড়েছে। কারফিউর যে শিথিলতা সেটি কিন্তু নারায়ণগঞ্জে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। এটি আজকে যে পর্যন্ত কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জের কারফিউর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তার পরবর্তীতে কি সিদ্ধান্ত গৃহীত হয় সেটি হয়তো আজকে রাত্রে আমরা জানতে পারবো। তবে অন্যান্য দিনের তুলনায় নারায়ণগঞ্জের যে কর্মব্যস্ততা সেটি আমরা বেশ লক্ষ্য করছি। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের সহিংসতার ঘটনায় কিন্তু 29টি মামলা হয়েছে, প্রায় 6500-এরও বেশি কিন্তু আসামি ইতিমধ্যে এই মামলায় করা হয়েছে। 540 জনের বেশি কিন্তু আসামি ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। আজকেও সেনাবাহিনী বিভিন্ন জায়গায় তাদেরকে টহল দিতে দেখা হয়েছে, বিজিবি সহ যৌথ বাহিনীর টহল কিন্তু আমাদের চোখে পড়েছে। লোপা, স্মিথ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আগামীকাল থেকে সরকারি বেসরকারি অফিস চলবে স্বাভাবিক নিয়মে, অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে 28 থেকে 30 জুলাই সরকারি ও বেসরকারি অফিস চলেছে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে 21 ও 22 জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে মঙ্গলবারও ছুটি বর্ধিত করা হয়। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে অফিস। কোটা আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী হতাহতের ঘটনার বিচারের দাবিতে কয়েক জেলায় বিক্ষোভ হয়েছে। সড়কে অবস্থানের কারণে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। দু একটি জায়গায় পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। ছাত্রছাত্রীদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন শিক্ষকরা। বেলা 11:15টার দিকে খুলনা নগরীর শিববাড়ি মোড় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছাত্রদের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার সহ বিভিন্ন দাবি জানায় তারা। সড়ক অবরোধের কারণে খুলনা যশোর মহাসড়ক, মজিদ সরণি, কেডিএ এভিনিউ, ইব্রাহিম মিয়া সড়ক সহ আশপাশের কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ হয়েছে টাঙ্গাইলে। বেলা 11:30টার দিকে শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় একটি মিছিল বের হয়। শাহিন স্কুলের সামনে থেকে মিছিল শুরু করলেও মেডিকো হাসপাতালের কাছে গেলেই পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ হয়েছে কিশোরগঞ্জে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে সকাল 9টা থেকে শহরের রেলওয়ে স্টেশন এলাকায় জড়ো হয় ছাত্রছাত্রীরা। পরে শহরের অন্যতম প্রবেশপথ পুরান থানা চৌরাস্তা মোড় কিছু সময় অবরোধ করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল 11:30টা নাগাদ নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে তারা ক্যাম্পাসে জড়ো হন। পরে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। মূল ফটকে কিছু সময় অবস্থান করেন প্রতিবাদকারীরা।
ছাত্রদের আন্দোলনের সমর্থন জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল করেছে নিপীড়ন বিরোধী শিক্ষকরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন তারা। মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের পর শহীদ মিনারে প্রতিবাদ সভা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালিত হয়েছে হবিগঞ্জে। দুপুরে শহরে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। আমিন বাবু, যমুনা নিউজ। নাশকতা সহিংসতার মামলায় সারা দেশে সোমবার পর্যন্ত 12 দিনে 9,653 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার ঢাকা বিভাগে 4,500। চট্টগ্রাম মেট্রোপলিটনে নতুনভাবে 2টি মামলা দায়ের হয়েছে, নতুন করে গ্রেফতার 34 জন। রাজশাহী মহানগরীতে গেল 24 ঘন্টায় পুলিশ গ্রেফতার করেছে 15 জনকে। এ নিয়ে মোট 259 জনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হলো। বিভাগে গ্রেফতার 1,310 জন। রংপুরে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের 22 মামলা চলমান। এসব মামলায় আজ আরও 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে 12 দিনে গ্রেফতার হলো 249 জন। পুলিশ বলছে চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কাউকে হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না। আমরা শুরু করেছি ভিডিও ফুটেজ দেখে যারা একেবারেই আক্রমণে অংশগ্রহণ করেছে তাদেরকে ধরা এবং গ্রেপ্তার অভিযান চলমান আছে। আমাদের যেহেতু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটু ডেভেলপ করছে, আমরা এখন কনসেন্ট্রেট করব আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে এবং তাদের আদালতে উপস্থাপন করব যাতে তাদের যথাযথ শাস্তি হয়। কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিতের লক্ষ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। সে সময় তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে যাতে এটি যথাযথ এবং উচ্চ মানসম্পন্ন হয়। এই তদন্তে সহায়তা নেয়ার বিষয়ে বাংলাদেশ এরই মধ্যে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করেছে। বৈঠকের শুরুতে জার্মান রাষ্ট্রদূত সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশ যে রাষ্ট্রীয় শোক পালন করেছে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সিরাজগঞ্জে বিএডিসির কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সেচ পাম্প মেরামতের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। পাম্প নষ্ট হলে নিজেদের টাকাতেই তা মেরামত করতে হয় বলে অভিযোগ উপকারভোগী কৃষকদের। যদিও অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির পানাশী প্রকল্পের আওতায় সিরাজগঞ্জে বিপুল পরিমাণ জমি এসেছে সেচের আওতায়। উপকৃত হচ্ছেন প্রান্তিক কৃষক। স্থানীয়ভাবে সমবায়ের ভিত্তিতে পরিচালিত হয় গভীর নলকূপগুলো। সমিতির আয়ের একটি অংশ জমা দেয়া হয় বিএডিসিতে। সেচ পাম্প নষ্ট হলে মেরামতের জন্য সেখান থেকে অর্থ ব্যয় করা হয়। সরকারও ভর্তুকি দিয়ে থাকে এই খাতে। অথচ জেলার তারাস ও রায়গঞ্জ উপজেলার অনেক উপকারভোগীর অভিযোগ, পাম্প নষ্ট হলে নিজেদের টাকাতেই তা মেরামত করতে হয়। মোটর পুড়ে গেল, এর প্রতিপক্ষে আমরা দরখাস্ত করলাম পানাশির কাছে, বিআরডিসির কাছে, কিন্তু তারা কোনো কিছু করেনি। আমরা যার যার কাছ থেকে তার কাছে কিছু টাকা সংগ্রহ করে আমরা এই খরচাটা বহন করি। ডিসি আন্ডারে মেশিনটা চলে ঠিকই, কিন্তু ওরা ঠিক করে দেয় না, তখন আমরা নিজস্ব ঠিক করছি নিয়ে বগুড়া যায়নি। উপকারভোগী কৃষকদের অভিযোগ, বাস্তবে কোনো কাজ না করা হলেও কাগজে কলমে বিভিন্ন পাম্পের মেরামত কাজ দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে মোটা অঙ্কের টাকা। এতে জড়িত বিএডিসির অসাধু কিছু কর্মকর্তা। আমি এই 30,000 টাকার 1 টাকাও আমি পাইনি। আমি এটা আমাকে অফিস কখনো জানায়ও নেই। আমি অফিসে ব্যাপারে কোনো ডাকও পাইনি বা কোনো ডকুমেন্টে আমার সই নেওয়া এই টাকা উত্তোলনের ব্যাপারে এগুলো আমি কোনো কিছু জানি না। এই মেশিনের নামে যে বরাদ্দকৃত 30,000 টাকা ধান ওঠার পরে যে সংস্কার করার কথা, এরকম কোনো টাকা আমাদের দেওয়া হয় না। আমি কোনো কাগজে সইও করিনি। বিএডিসি নির্বাহী প্রকৌশলী রায়গঞ্জের 3টা কোটেশনের মাধ্যমে 9 লাখ টাকা মেশিন মেরামত বা বিভিন্ন সময় সমস্যা হলে বা সাপোর্ট দেওয়ার কথা সেটা সে না করে এই টাকাগুলো আত্মসাৎ করে আসতেছে। পাম্প মেরামতের ক্ষেত্রে কাগজে কলমে নাম থাকলেও এক ঠিকাদারও দাবি করলেন সেই কাজের বিষয়ে কিছুই জানেন না তিনি। আপনি এক্সচেঞ্জ স্যারের সাথে কথা বলেন, বিষয়টা কেন হলো আমি জানি না। আমার প্যাডে যদি অন্য কেউ কোটেশন করে তাহলে সেটা অবৈধ হলো না। তবে অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত কর্মকর্তারা।
অফিসে বলছে আমাদের আমি অথরাইজ পারসন না মিডিয়ার সাথে কথা বলার জন্য। আমাদের জন্য অথরাইজ পারসন আছে, আপনার সাথে মিডিয়ার সাথে কথা বলবে। আমি চোর না ডাকাত সেটা আমার মিডিয়ার পারসন কথা বলবে। সিরাজগঞ্জের তারাস ও রায়গঞ্জে বিএডিসির আওতায় সেচ পাম্প রয়েছে 208টি। জাহিদ হাসান, যমুনা নিউজ। প্রতিবেশীদের হাঁস তাড়ানোকে কেন্দ্র করে লালমনিরহাটে এক এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, এরপরই লজ্জায় আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। এ ঘটনায় 12 জনের নামে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেছে পরিবার। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে আসামিরা। এক তরুণীকে মারধর করছেন গ্রামের 13 থেকে 14 জন নারী পুরুষ। এই ঘটনার পর আত্মহত্যা করেছেন ইসরাত জাহান মৌফি। লালমনিরহাট সদরের গুড়িয়াদহ গ্রামের বাসিন্দা মৌফি এবারের এইচএসসি পরীক্ষার্থী। মামলায় উল্লেখ, 24 জুলাই মৌফিদের জমিতে প্রতিবেশীদের হাঁস গেলে তাকে তাড়িয়ে দেয় সে। এ নিয়ে পাশের বাড়ির সুলতান, রওশন, সিরাজ সহ কয়েকজন প্রতিবেশী বাকবিতণ্ডায় জড়ায়। পরে প্রায় 14 জন মিলে মৌফির মা, বাবা ও ভাইকে মারধর করে। স্বজনদের অভিযোগ, এ সময় নির্যাতন চালানো হয় মৌফির ওপর। লজ্জায় ওই দিনই আত্মহত্যা করে সে। দিয়ে তারা সম্পূর্ণ শরীরটা থেতলে দিয়েছিল। এমনকি মেয়ে মানুষের মা বেটিতে সবারই আছে, বলা তা ঠিক নয়, না বলি পারি না। আমার মায়ের যে অবস্থা করছিল এটা বলার মতো না। নির্যাতন একে বলে, এই নির্যাতন অর্থাৎ ধর্ষণের থেকেও বেশি। অতিরিক্ত ঘৃণিত, অতিরিক্ত জঘন্য লজ্জার কাজের জন্য শেষ রক্ষাটা হলো না। এলাকাবাসী জানায়, জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল মৌফির পরিবারের সাথে প্রতিবেশীদের। এরকম ঘটনা যাতে আর কখনো না হয়, কোথাও না হয়, এজন্য অপরাধী যাতে কোনোভাবেই ছাড় না পায়। আমরা আত্মীয় স্বজন, পরিবার এবং গ্রামবাসী সবাই এর একটা দৃষ্টান্তমূলক বিচার চাই, শাস্তি চাই অপরাধীর। মুখে বলার মতো ভাষা নাই। জঘন্য অপরাধ যা করছে এটা জঘন্য। মানুষের মধ্যে মানুষ এই ধরনের অপরাধ করে না। এই ঘটনায় 12 জনের নাম উল্লেখ করে নির্যাতন, শ্লীলতাহানি ও আত্মহত্যা প্ররোচনার মামলা করেছে নিহতের পরিবার। ঘটনার পর থেকেই পলাতক আসামিরা। কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে গন্ডগোল। 9:30 দিকের ঘটনা, পরে আবার 12টা কি 12:30টার দিকে এটা গলায় ফাঁসি আসছে। মামলা হচ্ছে, মামলা তদন্ত হচ্ছে আর আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। ইসরাত জাহান মৌফি রংপুরের কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। লক্ষ্মীপুরের রামগতিতে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন একজন। আহত 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে উপজেলার রামদয়াল বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। চরমেহের এলাকার নুরনবী মাস্টারের নাতি মঞ্জুর হোসেন তার স্ত্রীকে নিয়ে রিকশায় বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের দেখে একই এলাকার শাহাদাত হোসেন কটূক্তি করে। এর জেরে শাহাদাতকে মারধর করে মঞ্জুর সহ আরও কয়েকজন। এ নিয়ে রামদয়াল বাজারে আব্দুল মতিন মাস্টারের ঘরে সালিশ বৈঠক বসে। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে শাহাদাত ও মামুনের নেতৃত্বে কয়েকজন হামলা চালায়। ঘটনাস্থলেই মারা যান নুরনবী মাস্টার। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। বছরের 12 মাসই পানিতে তলিয়ে থাকে খুলনা নগরের 30 ও 31 নম্বর ওয়ার্ড। জোয়ারের সময় দৈনিক দুবেলা পানিতে তলিয়ে যায় 2 ওয়ার্ডের বেশিরভাগ এলাকার বাড়িঘর, রাস্তাঘাট। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে রোগব্যাধিও। দুর্ভোগের কথা জানা থাকলেও স্থানীয়দের অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণকেই দুষলেন নগরপিতা। বাড়ির উঠানসহ চারপাশ পানিতে নিমজ্জিত, অথচ নেই কোনো বৃষ্টি বা বন্যার বালাই। তবুও পানিবন্দী দিন কাটে খুলনার 30 ও 31 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ এলাকার বাসিন্দাদের। রাস্তাঘাটও থাকে পানির নিচে। নোংরা ও জীবাণুযুক্ত পানি দিয়েই সারতে হয় দৈনন্দিন কাজ। এতে বাড়ছে রোগব্যাধি। জ্বরের সময় প্রতিদিন 2 বার জলজটের ভোগান্তিতে স্থানীয়রা। 20 বছর আগে এখানে আমি বাড়ি করেছি। এই 20 বছর ধরে এরকম সমস্যা। কাঠের বারে বসে থেকে পানি টানবে, তাই কুড়াবো, কাঁচাবো, তারপরে নিচে নামবো। এর আগে তো নামতে পারি না, পায়ে গা হয়ে যায়। পানিতে আমরা বাইরে যেতে পারি না, বন্ধুদের সাথে খেলা করতে পারি না, বন্ধুদের সাথে দেখা করতে পারি না। অনেক কষ্ট হয়। জিনিসপত্র, কাপড় চোপড়, খাবার টাবার সব পচে যায়, নষ্ট হয়ে যায়, থুতে জায়গা পাই না। শহর রক্ষা বাঁধের সাথে মতিয়াখালী লবণচড়া স্লুইস গেট বিকল হওয়ার পর থেকেই জলাবদ্ধতার সূত্রপাত। সেই সাথে যোগ হয়েছে নিয়মিত বর্জ্য অপসারণ না করা এবং অপরিকল্পিত নগরায়ন। সুইচ গেটে
এই পানিটা মানুষের বাড়িতে যাচ্ছে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। 100 যদি বাড়ি থেকে 99টা বাড়ি আপনার পানিতে তলাই থাকে, সকাল বিকাল সবসময়। ড্রেন তো পরিষ্কার করে না তেমন, আগের মতন করলে ড্রেনের পানিটা ঠিকঠাক মতন সরতে পারতো। এই নোংরা পানি আমরা খাচ্ছি, করতেছি, থালা বাসন ধুচ্ছি, ছেলে মেয়ে নিয়ে এর ভিতরেই বসবাস করতেছি। এই যে চুলকুনি, জ্বর, সর্দি, কাশি এইসব হচ্ছে। তবে দুর্ভোগের দোষ স্থানীয়দের উপরই চাপালেন নগরপিতা। নির্দেশনা না মেনে বাড়িঘর নির্মাণের কারণেই জলাবদ্ধতা সৃষ্টি বলে দাবি করেন তিনি। সেই সাথে পাম্প স্থাপন করে পানি নিষ্কাশনের আশ্বাসও দেন সিটি মেয়র। অপরিকল্পিতভাবে বাড়িঘর বানানো হয়েছে, এখানে অপরিকল্পিতভাবে রাস্তা বানানো হয়েছে। কেডিএর উন্নয়ন সংস্থার নিয়ম অনুযায়ী 12 ফুট ছাড়া তারা প্ল্যান দেয় না, একটা রাস্তাও 12 ফুট না। পাম্প করে জ্বরের সময় যখন সে পানি বেরোবে না তখন যাতে নদীতে আমরা পানিতে ফেলতে পারি। নগরীর এই দুটি ওয়ার্ডে প্রায় 70,000 মানুষের বাস। এর মধ্যে 20,000 মানুষ জলাবদ্ধতায় ভোগান্তিতে দিন পার করছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নারায়ণগঞ্জে 2 শতাধিক অসহায় নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর সদস্যরা। দুপুরে সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন খেলার মাঠে দুস্থদের মাঝে এসব সামগ্রী তুলে দেন 7 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতিকুর রহমান খান। দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় গত 20 জুলাই থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশের বিভিন্ন জেলায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এ অবস্থায় অসহায় দরিদ্র মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেনা সদস্যরা। এদিকে গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয়দের মাঝে মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করেছে 9 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা। এ সময় অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা। এসব ত্রাণ সামগ্রী সেনা সদস্যদের বরাদ্দকৃত রেশন থেকে নিজেরা ব্যবহার না করে অসহায়দের মাঝে বিতরণ করা হয়। নাটোরের হাট বাজারগুলোতে দেশি প্রজাতির মাছের সরবরাহ বেড়েছে। চলনবিল সহ স্থানীয় খালবিলের এসব মাছের চাহিদাও রয়েছে প্রচুর। তবে দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতা ভোক্তারা। এবার উৎপাদন বেশি হওয়ায় শিগগিরই দাম নাগালের মধ্যে চলে আসবে বলে আশা মৎস্য বিভাগের। দেশীয় মাছের রাজত্ব নাটোরের শহর ও গ্রামীণ সব হাটবাজারগুলোতে। কই থেকে শুরু করে শিং, মাগুর, পাবদা, বাইম, টাকি সহ কি না মিলছে এখানে। প্রাকৃতিক জলাধার থেকে সংগ্রহ করা এসব মাছের স্বাদ ভালো হয়, চাহিদাও প্রচুর। কিন্তু ইচ্ছে থাকলেও দামের কারণে আর স্বাদ নেওয়া হয় না। মাছের আকাশচুম্বী দাম শুনেই পিলে চমকে যাওয়ার অবস্থা সাধারণ মানুষের। মাছ ক্রয় করা খুব অসম্ভব হয়ে পড়েছে। যে মাছ কিনতাম 200 টাকা কেজি, সেই মাছ হইল 600 টাকা কেজি। বোয়াল মাছ ছিল 400 টাকা কেজি, এখন হয়েছে 600 টাকা কেজি। মধ্যবিত্ত মানুষের মানে কিনার নাগালের বাইরে হয়ে গেছে। আমরা সহজে প্রচার পাই না, তো এখানে ভালো মাছগুলোরই দাম বেশি এখানে। খুচরা বিক্রেতারা বলছেন দেশি মাছের যোগান থাকলেও আড়ত থেকে চড়া দামে মাছ কিনতে হচ্ছে তাদের। তাই কেজি প্রতি দাম বেড়েছে 150 থেকে 200 টাকা। অনেক সময় আছে এই মাছ থাকে না, এখন মাল কিনাও বেশি, বিক্রিও বেশি। পাতাশি অনেক দাম, আমার কিনতে 700 টাকা পড়ে যাচ্ছে, টেংরা 500 টাকা পড়ে যাচ্ছে। যেগুলো মাছ 500-600 টাকা কেজি কিনে এসে এটি 500-600 টাকা কেজি দাম চাই, কাস্টমারের একটু বাধাবিঘ্ন হয় যে এত দাম কেন। নিয়মিত অভিযান আর অভয়াশ্রম সঠিকভাবে সংরক্ষণ করায় দেশি মাছের প্রজনন ও উৎপাদন বেড়েছে বলে জানায় মৎস্য বিভাগ। দাবি কদিন বাদেই সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে মাছের দর। আশাবাদী এবার আগাম বন্যা এবং সঠিক সময়ে মাছের প্রজনন এবং অভয়াশ্রমগুলো সংরক্ষিত হওয়ার ফলে আমাদের মাছের উৎপাদন আমাদের এইবার বৃদ্ধি পাবে। চলনবিল সহ জেলার অন্যান্য খালবিলে অন্তত 81 প্রজাতির মাছ পাওয়া যায়। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। আগামী 2030 সালের মধ্যে $500 কোটি মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই তথ্য জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি জানান, বাংলাদেশ এখন বিশ্বের 50টিরও বেশি দেশে মৎস্যজাত পণ্য রফতানি করছে। সকালে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, গত অর্থ বছরে এই খাত থেকে রফতানি আয় এসেছে 4.5 কোটি টাকা। এই আয় আরও বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, কয়েক বছরে দেশে মৎস্য উৎপাদন বাড়ায় মাথাপিছু আমিষ গ্রহণের প্রবণতা বেড়েছে। সামুদ্রিক মাছের আহরণ এবং তা বিপণন এবং সেটির যদি আন্তর্জাতিক বাজার আমরা সৃষ্টি করতে পারি,
তাহলে আমাদের এই বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদের দেশ বৈদেশিক মুদ্রা অর্জন এই খাত থেকে সম্ভব, সেটি সম্ভব। ধান, গম, ভুট্টা, লিচুর পর কৃষি নির্ভর দিনাজপুরে এখন পানের চাষ বাড়ছে। দিন দিন বাড়ছে আগ্রহী চাষিদের সংখ্যা। খরচের তুলনায় বেশি লাভ পাচ্ছেন তারা। কৃষি বিভাগ বলছে অনুকূল আবহাওয়ায় দ্রুত বিস্তৃত হচ্ছে বরজ। স্থানীয় চাহিদা মিটিয়ে এই পান চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। সুগন্ধি কাটারি, চিনি গুঁড়া সহ বিভিন্ন ধরনের চালের জন্য বিখ্যাত দিনাজপুরে এখন ভুট্টা সহ মৌসুমী ফল লিচুর আবাদ বেড়েছে। এখন শুরু হয়েছে পানের আবাদ। উত্তরাঞ্চলে মূলত রাজশাহী অঞ্চলেই পান আবাদ হতো। এখন জেলার হিলি, বিরামপুর, খানসামা ও বিরল সহ বেশ কিছু এলাকায় পানের বরজ চোখে পড়ছে। চলতি বছর দিনাজপুরে 300 একর জমিতে পানের আবাদ হয়েছে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় প্রতি বছরই বাড়ছে পানের আবাদ। প্রতি বছর আমার এই পানের চাষের উপর আপনার 6 লক্ষের উপরে বিক্রি, 2.5 লাখ বা 2.5 লক্ষ টাকার মতন আমার ব্যয়। এই নিয়ে ইনশাল্লাহ আমি খুব লাভবান। এখানে প্রতিবেশী যেহেতু পানের চাষ করছে, আমি লেখাপড়ার পাশাপাশি আমি এই প্রশিক্ষণ দিচ্ছি এখানে পানের ভবিষ্যতে পানের বরজ দেওয়ার জন্য। আর এই কারণেই এই কাজটার প্রতি আমি আগ্রহী। এখানকার মাটি ও আবহাওয়া পান চাষে অনুকূলে থাকায় আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। পরিবারের সদস্যরাই পানের বরজ রক্ষণাবেক্ষণ করায় অতিরিক্ত মজুরি খরচ করতে হয় না। এই পান চাষ করার পর থেকে আমরা অনেক আগে আসছি ইনশাল্লাহ। আর এই পান মোটামুটি খুব ভালো খাইতে, রাজশাহী থেকে অনেক সুস্বাদু। আমার আব্বার সাথে আমি পানে বরজে সাহায্য সহযোগিতা করি। আমরা একজন লোক রাখছি, বা যখন লোকের দরকার হয় তখন আরও 2-4 জন লোক বেশি করে নিয়ে কাজ করাই। রাজশাহীর তুলনায় উৎপাদন খরচ কম হওয়ায় দিনাজপুরের পানের দামও কম, তাই পাইকারদের কাছে চাহিদা বাড়ছে। আমরা আগে রাজশাহীর পান আড়তে নিতাম, যে দামে পাইতাম এর চেয়ে কমে পাইতেছি। কাস্টমারও কম পাইলে কাস্টমারও বেশি চাহিদা হইতেছে, কাস্টমারও আগ্রহী হইতেছে। পান চাষ বাড়াতে চাষিদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। দেশের বিভিন্ন জাতের পান থাকলেও আমরা মূলত স্থানীয় এবং উন্নত যে জাতটি সেটি আমরা বাছাই করে নিয়ে মিঠা পান নামে যে জাতটি আমাদের রয়েছে, এই জাতটিকে আমরা সম্প্রসারণের চেষ্টা করেছি এবং প্রথম পদক্ষেপে আমরা সফলতা অর্জন করেছি। ইতোমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় মূলত নাটোর, রাজশাহী, বানেশ্বর, পুঠিয়া সহ উত্তরবঙ্গের আরও কিছু কিছু জায়গায় আমাদের পানকে আমরা রপ্তানি করেছি এবং সেখানে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে আমাদের পান। দিনাজপুরে উৎপাদিত পান দেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।